নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অজন্তা, ইলোরা এবং ঔরঙ্গাবাদ আপনারা কিভাবে যাবেন, সেখানে কি কি দেখবেন এবং কিভাবে ঘুরবেন, এই সমস্ত ব্যাপারে এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। অজন্তা, ইলোরা দেখতে গেলে সবচেয়ে ভালো সময় কখন? অক্টোবর থেকে মার্চ মাস অবধি অজন্তা, ইলোরা দেখা সবচেয়ে ভালো সময়। কিভাবে যাবেন অজন্তা, ইলোরা দেখতে? হাওড়া থেকে মুম্বাই বা পুনেগামী যে কোনো ট্রেনে উঠে আপনারা জলগাঁও বা ভুসাভাল স্টেশনে নামবেন। জলগাঁও স্টেশন থেকে যে কোনো অটোতে করে আপনারা প্রথমে যাবেন অজন্তা টি জংশনে। অজন্তা টি জংশনে গেলে সুবিধা কি, সেখান থেকে সরাসরি কিন্তু অজন্তা গুহা যাওয়ার বাস পাওয়া যায়। তাই আমরা প্রথমে অটোতে করে চলে যাচ্ছি অজন্তা টি জংশনে। এখানে আমরা থাকব এমটিডিসি রিসর্টে। এই রিসর্টটা কিন্তু দারুণ, মানে এখানকার পরিবেশ এত ভালো যে বলে বোঝানো যাবে না। চারিদিকে পাহাড়ে ঘেরা এবং একটা লেকও আছে এখানে। ময়ূর, বিভিন্ন প্রাণী, এদের দেখাও কিন্তু এখানে পাবেন। কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, এখনও অবধি এখানে মাত্র 5টা রিসর্ট আছে। তাই আগে থেকে এই রিসর্ট কিন্তু বুক করে নিতে হবে। সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু এই রিসর্টে থাকতে পারবেন না। আপনারা চেষ্টা করবেন অজন্তা গেলে এই এমটিডিসি রিসর্টে থাকার। খুব সুন্দর এই রিসর্টের চারপাশটা। এখানেই কিন্তু অনেকটা সময় কাটাতে আপনাদের ভালো লাগবে। এই রিসর্টে পৌঁছে যাওয়ার পর আপনাদের চলে যেতে হবে, একদম রিসর্টের পাশেই আছে অজন্তা গুহা যাওয়ার বাস ছাড়ে। বাসে উঠে পড়েছি। নন এসি 25 টাকা এবং এসি বাসের ভাড়া 30 টাকা। খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট লাগবে। একদম বাস আপনাদের নিয়ে যাবে গুহার গেটের মুখে। আপনারা চাইলে কিন্তু নিজেরা যেতে পারবেন না, ওদের বাসেই কিন্তু আপনাদের যেতে হবে। এখানে বাস থেকে নেমে পড়েছি। এবার টিকিট কেটে নেব। টিকিটের মূল্য 40 টাকা। 15 বছরের নিচে কোনো টিকিট লাগে না। আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠে যাব। প্রথমে চলে এসেছি, পরপর গুহাগুলো দেখে নেব। এখানে অনেকগুলো গুহা আছে, তার মধ্যে বেশ কয়েকটা গুহা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে চলে এসেছি 1 নম্বর গুহায়। এই হচ্ছে সেই ছবি যেটা আমরা বিভিন্ন ইতিহাস বইতেও দেখে থাকি। অসাধারণ সব কারুকার্য। আজ থেকে প্রায় 2000 বছর আগে এত সুন্দর ছবি এবং মূর্তি দেখে বোঝানো যাবে না। এই গুহাগুলা কিন্তু প্রথমে আবিষ্কৃত হয়নি। একজন ইংরেজ আজ থেকে প্রায় 150-200 বছর আগে তিনি শিকারে বেরিয়েছিলেন, তিনি এই গুহার সন্ধান পেয়েছিলেন। পরপর গুহাগুলো দেখে নেব। এটা একটা যথেষ্ট বড় গুহা। আর এই গুহাগুলো মূলত বৌদ্ধ এবং জৈন শিল্পকলারই বৈশিষ্ট্যগুলো দেখা যায়। এটা একটা দ্বিতল গুহা,
সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে। এটা হলো চৈত্য। এই গুহার দেওয়ালে কত সুন্দর তখনকার দিনের ছবি, প্রায় 1500-2000 বছর আগেকার সব চিত্রকলা এখনও কিন্তু এগুলো টিকে আছে। অনেক চিত্রকলা ধীরে ধীরে নষ্টও হয়ে গেছে, কিন্তু বহু চিত্রকলা এখনও টিকে আছে। এই গুহাগুলো ঘুরে দেখতে আপনাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আর একটা কথা আপনাদের বলে রাখি, অজন্তা গুহায় আসার আর একটা পথ আছে, সেটা কিন্তু প্রায় 20 থেকে 22 কিলোমিটার। সেটা আপনারা নিজেরা আপনাদের পার্সোনাল কারে যেতে পারবেন। একদম পাহাড়ের উপরে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে ধীরে 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 নিচে নেমে আসতে হবে। 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে। এই পুরো গুহাগুলোর ছবি দেখা যাচ্ছে। সেই ভিউ পয়েন্টের পুরো উপরে উঠবো না, কিন্তু মাঝের আর একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমি যাব একটু বাদে, আপনাদের দেখাবো। দারুণ! এটা হচ্ছে শায়িত বুদ্ধের একটা মূর্তি। এখানে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন না, মোবাইল বা কোনো কিছুর ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন না। এইবারে চলে এসেছি কিন্তু সিঁড়ি বেয়ে মাঝের যে ভিউ পয়েন্টটা, একদম উপরে যেতে গেলে আরও অনেক সময় লাগবে। মাঝের ভিউ পয়েন্টটায় চলে এসেছি। এখানে একটা ওয়াটার ফলস আছে। এখান থেকে কিন্তু সমস্ত গুহাগুলো দেখা যাবে ভিউ পয়েন্ট থেকে। এই যে পর পর গুহাগুলো দেখা যাচ্ছে। অজন্তা গুহা দেখা হয়ে গেলে আপনারা সেদিনও ফিরে যেতে পারেন, ঔরঙ্গাবাদ চলে যেতে পারেন, অথবা তার পরের দিনও যেতে পারেন। আমরা ওই দিন ওই এমটিডিসি রিসর্টে থেকেছিলাম। পরের দিন সকালে আমরা চলে যাব ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ যেতে কিন্তু প্রায় ঘন্টা 3 সময় লাগবে, এবং ভাড়া পড়বে প্রায় 3000 টাকা। এই ঔরঙ্গাবাদ যাওয়ার পথে একটা জায়গায় এই যে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা চাইলে খাওয়ারও খেয়ে নিতে পারবেন। এইবারে চলে এসেছি ঔরঙ্গাবাদ আসার পরে, সেদিন বিকেলে এসেছি। এটা হচ্ছে ঔরঙ্গাবাদ কেপ, এটা আরেকটা কেপ। এই ঔরঙ্গাবাদ কেপে যেতে গেলে দুটো রাস্তা আছে, মানে দুদিক পাহাড়ের দু সাইডে কেভ আছে, সেটা আমি পরে বলছি। এই কেবের উপর থেকে ঔরঙ্গাবাদ শহরে অনেকটা কিন্তু দেখা যাচ্ছে। একদিকে 3-4টে কেভ আছে পাহাড়ের একটা ঢালে, আবার বিপরীত দিকে আপনাদের যেতে হবে, বিপরীত দিকেও আবার কিন্তু 3-4টে কেভ আছে। এখানে প্রায় সব জায়গাতেই কিন্তু আমি যেটা দেখলাম 15 বছরের নিচে টিকিট লাগে না, এবং টিকিটের মূল্যও কিন্তু তুলনামূলক অনেক কম। এইটা হচ্ছে ঔরঙ্গাবাদ কেপ।
পরপর ওই দিন বিকেলবেলা দেখে নেব ঔরঙ্গাবাদ কেভ। এরপরে আমরা চলে যাব ঔরঙ্গাবাদ শহরের কাছাকাছি স্পটগুলো ওই দিন দেখে নেব। তখনকার দিনে পাথরকে খোদাই করে এত সুন্দর সুন্দর সব গুহা বানানো হয়েছে। এটা হচ্ছে একটা অসম্পূর্ণ গুহা, এটা বানানো শুরু হয়েছিল কিন্তু এটাকে কমপ্লিট করা হয়নি। এই গুহাগুলো খ্রিস্টীয় ষষ্ঠ এবং সপ্তম শতকে খোদাই করা হয়েছিল এবং এই গুহার বৈশিষ্ট্য হচ্ছে এখানে হীনযান এবং মহাযান উভয় রীতিরই কিন্তু সংমিশ্রণ দেখা যায়। এটা মূলত বৌদ্ধ ধর্মেরই গুহা এবং এখানকার এই গুহার সঙ্গে কিন্তু অজন্তা এবং ইলোরা গুহারও অনেক মিল পাওয়া গেছে। এটা ঔরঙ্গাবাদ শহর থেকে খুব দূরে নয়, 10-12 কিলোমিটার দূরে। এক সাইডে পাহাড়ের একটা ঢালে গুহাগুলো দেখা হয়ে যাওয়ার পর আপনারা যে গাড়িতে বা অটোতে যাবেন তারাই কিন্তু আপনাদেরকে অন্য ঢালে কিন্তু নিয়ে যাবে এবং একদিকে টিকিট কেটে নিলে সেই টিকিটটা ভালো করে আপনাদের রাখতে হবে। পাহাড়ের অপর পাশে যখন ঢুকবেন গেটে তখন ওই টিকিটটাই আবার দেখাতে হবে, একই টিকিটেই দুপাশে আপনারা দেখতে পারবেন। এইবারে চলে এসেছি, এটা হচ্ছে দক্ষিণ ভারতের তাজমহলও একে বলা হয়, বিবি কা মকবারা। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত এই স্মৃতিসৌধ, এর নাম হলো বিবি কা মকবারা। এর ভেতরে আমরা ঢুকবো। তাজমহলের সঙ্গে কিন্তু এর অনেক মিল রয়েছে। এইবারে এই ভেতরটায় ঢুকেছি। একদম নিচে রয়েছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পত্নীর সমাধি। এইখানে আছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পত্নীর সমাধি। অনেক কিন্তু টাকা পয়সা লোকে উপর থেকে, এই যে ছোট ছোট গোল গোল দেখছেন ওগুলো হচ্ছে সব কয়েন এবং অনেক নোটও কিন্তু এখানে লোকে শ্রদ্ধা জানিয়ে দিয়েছে। এর পরের এই যে চলে এসেছি পরের স্পট, এটা হচ্ছে সোনেরি মহল। এটা মূলত একটা মিউজিয়াম, এর মধ্যে প্রাচীন এবং মধ্যযুগের অনেক নিদর্শন রয়েছে। এর ভেতরে ঢুকবো এবারে, সোনেরি মহল। সামনে কিন্তু বেশ কয়েকটা বড় বড় কামানও রাখা আছে এখানে। এই কামানগুলো রাখা আছে। ভেতরে অনেক প্রাচীন মূর্তি এবং অন্যান্য অনেক সামগ্রী আছে। এরপরে চলে এসেছি আর একটা মিউজিয়াম। এটা ঔরঙ্গাবাদ শহরের অনেকটাই কাছে, ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। এখানেও অনেক কামান এবং শিবাজি মহারাজের ব্যবহৃত অনেক অস্ত্রশস্ত্র, তার ব্যবহৃত পোশাক এবং প্রচুর
প্রাচীন যুগের এবং মধ্যযুগের অনেক কয়েন এখানে আছে। এই মিউজিয়ামটা কিন্তু আপনাদের দারুণ লাগবে। এইবারে আর একটা জায়গায় এসছি, এটা আমাদের লিস্টে ছিল না। আমাদের যিনি অটো দাদা ছিলেন তিনি এখানে নিয়ে এলেন। আজ থেকে প্রায় 500-600 বছর আগে তখনকার সুলতানদের জল সরবরাহের একটা ব্যবস্থা, অটোমেটিক ঝর্নার জলকে এখানে নিয়ে এসে সেইটাকে এই ফ্যানের ব্লেডে ফেলে সেটাকে ঘোরানো হতো এবং তার মাধ্যমে চাক্কি, যেটাতে মানে গম থেকে আটা তৈরি হয়, অটোমেটিক সেটা পেশাই করা হতো। তখনকার দিনের এই সব ব্যবস্থা ছিল 400-500 বছর আগে। আমাদের অটো দাদা তিনি এখানে আমাদের নিয়ে এলেন। এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগলো। ওই দিনের ঘোরা শেষ হয়ে গেল, কারণ বিকেলে বেশি সময় ছিল না, 3-4 ঘন্টা ছিল। পরের দিন সকালে উঠে আস্তে আস্তে চলে যাব মেন যেটা আকর্ষণ, সবচেয়ে বড় এখানে যে জন্য এসছি, সেটা হচ্ছে ইলোরা গুহাতে চলে যাব। সকাল 9টায় খুলে যায় ইলোরা গুহা। প্রথমেই চলে যাব ইলোরা গুহাতে, কারণ ওখানে প্রচুর গুহা আছে এবং সবচেয়ে যেটা আকর্ষণীয় জিনিস এবং দেখার জন্য এসছি সেটা হচ্ছে ইলোরা কৈলাস মন্দির। প্রায় 3-4 ঘন্টা সময় লাগবে দেখতে। এইখান থেকে শুরু ইলোরা গুহা। অনেক গুহা আছে, প্রায় 33-34টা গুহা আছে। সবগুলো দেখা সম্ভবও নয়, যতগুলো পারবো দেখব। কৈলাস মন্দিরটা ভালো করে আমরা দেখব। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা খাওয়ার জায়গা ছিল। এখানে বসে খাওয়া হতো, বিশাল একটা হল ঘরের মতো। পুরো পাহাড়কে কেটে কিন্তু এটা বানানো হয়েছে। কত সময় লেগেছে এবং কত শ্রমিক কাজ করেছে সেইটা ভেবে অবাক হতে হয়। পুরো পাহাড়কে কেটে এই খাবারের জায়গাটা বানানো হয়েছে। এবং ইলোরাই গুহাগুলো কিন্তু অজন্তার থেকে আরও অনেক বড় বড় গুহা, দ্বিতল এবং ত্রিতল গুহাও আছে। এটা একটা চৈত্য। আসল যেটা দেখার জন্য এসছি সেখানে চলে এসছি। এটা হচ্ছে বিখ্যাত ইলোরার কৈলাস মন্দির। এই মন্দিরটা অনেক চেষ্টা করেও কিন্তু যারা আক্রমণকারী ছিল তারা কিন্তু ধ্বংস করতে পারেনি। তার পেছনে আসল কারণ হলো একটা পুরো পাহাড়কে উপর থেকে ধীরে ধীরে কেটে কেটে এইটা বানানো হয়েছে। অন্য কোনো পাথর বা কোনো কিছু আনা হয়নি। গোটা পাহাড়ের উপর থেকে ধীরে 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 পাহাড়টাকে কেটে এটা বানানো হয়েছে। এবং পাহাড়ের গায়ে যে এত সুন্দর যে বিভিন্ন ভাস্কর্য খোদাই করা আছে, সেটা দেখলে অবাক হতে হয়। এইটা পুরোটা শুধু কৈলাস মন্দিরটাই কিন্তু ঘুরে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে যদি ভালো করে দেখতে চান। এর চারপাশে প্রচুর মূর্তি খোদাই করা আছে পুরোটায়। অন্তত 80 থেকে 100টা মূর্তি খোদাই করা আছে চারপাশটায় পুরোটা। চারদিকেই এইভাবে বারান্দার মতো আছে কৈলাস মন্দিরটার চারদিকে, এবং বিভিন্ন মূর্তি খোদাই করা আছে। দেখবেন 20 টাকার নোটে একটা ছবি থাকে, সেই সামনে সেইটা দেখা যাচ্ছে। আপনারা যখন যাবেন ভালো করে দেখে বুঝতে পারবেন। এই অনেক তখনকার বিভিন্ন রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী পাথরে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে। অসংখ্য শিল্পকার্য এখানে আছে,
মূল মন্দিরের চারদিকে প্রচুর শিল্পকার্য আছে। অনেক মূর্তি বিভিন্ন কারণে ধ্বংস হয়ে গেছে, এখনও কিন্তু অনেক মূর্তি টিকে আছে। এই আমরা এবারে ভেতরে ঢুকে যাব। এটা কিন্তু কেভ নম্বর 16। গেট দিয়ে ভেতরে ঢুকলাম। এতক্ষণ কিন্তু বাইরেরটা দেখছিলাম আমরা, চারপাশটা। এবার ভেতরে ঢুকে যাচ্ছি। ঢুকেই কিন্তু বিভিন্ন ধরনের মূর্তি এখানে আছে খোদাই করা। পরপর আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। অসাধারণ লাগবে এর মধ্যে ঢুকলে। এটা কিন্তু দেবী দুর্গার খোদাই করা মূর্তি। মহাদেবের মূর্তি। কিছুটা ঢোকার পরে আবার একটা গেট পড়বে, তার মধ্যে দিয়ে ঢুকতে হবে। ধীরে ধীরে আমরা একদম ভেতরে চলে যাব। এখানে একটা ষাঁড়ের মূর্তি থাকবে। মহাদেবের মন্দির মানে কিন্তু ষাঁড়ের মূর্তি থাকবেই। এইবারে কিন্তু মূল মন্দিরটা আস্তে আস্তে ঢুকছি। ভেতরে চলে এসেছি। এখানটায় কিন্তু একটা বড় শিবলিঙ্গ আছে। ভেতরের যে স্তম্ভগুলো সেগুলো এত সুন্দর করে খোদাই করে নকশা করা আছে, এত যুগ আগে, মানে দেখলেও আশ্চর্য লাগে। একদম ভেতরে মন্দিরের মাঝখানে এই শিবলিঙ্গ রয়েছে। কৈলাস মন্দির দেখে নিলাম। আর যে কটা কেভ পারবো দেখব। এটা 21 নম্বর কেভে ঢুকেছি। আপনারা ইডোরা গুহা পুরো দেখতে গেলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আসবেন, নাহলে ভালো করে কিন্তু সব গুহাগুলো দেখতে পারবেন না। 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। দারুণ দারুণ মূর্তি সব রয়েছে, এবং তখনকার অনেক কাহিনী, বিভিন্ন পুরাণের কাহিনী, সেগুলো কিন্তু এখানে খোদাই করা আছে। এরপরে চলে এসেছি ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। কিন্তু এখানে অসুবিধে হচ্ছে, কোনো মোবাইল নিয়ে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না, এবং পুরুষদের কিন্তু খালি গায়ে যেতে হবে, এইটা খেয়াল রাখবেন। জ্যোতির্লিঙ্গ দেখে নেওয়ার পর আস্তে আস্তে এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা বিখ্যাত জায়গা, আমরা ইতিহাসেও পড়েছি। এটা হচ্ছে দেবগিরি ফোর্ট। এই যে উঁচু পাহাড়ের উপরে কিন্তু একদম উপরে ফোর্টটা দেখা যাচ্ছে অনেক দূরে। পরবর্তীকালে কিন্তু মোহাম্মদ বিন তুগলক যখন রাজধানী স্থানান্তকরণ করেছিলেন, তখন এর নাম রেখেছিলেন দৌলতাবাদ ফোর্ট। এইটার একদম উপরে ওঠার চেষ্টা করব। একদম উপরে উঠতে কিন্তু ঘন্টা দেড়েক সময় লাগবে। আমার ধারণা অন্তত 30 থেকে 40 তলা বিল্ডিং যতটা উঁচু হয় ততটা উঁচুতে উঠতে হবে। প্রথমে এর একটা ম্যাপ দেওয়া আছে, কোন জায়গায় যেতে, মানে কতটা উঁচুতে উঠতে কতটা সময় লাগবে এবং কতটা দূরত্ব সেটা বলা আছে। প্রথমে ঢুকেই পড়বে একটা কুয়ো।
তখনকার দিনে জল সরবরাহের জন্য এই কুয়োটা ব্যবহার করা হতো। এই দেবগিরি ফোর্ট প্রথম নির্মাণ করেছিলেন ভিল্লামা পঞ্চম, যাদব বংশীয় রাজা। পরে এটা দখল করে নেন আলাউদ্দিন খলজি। আরও পরে মোহাম্মদ বিন তুগলক এটার নাম রাখেন দৌলতাবাদ ফোর্ট। পরে এটা মুঘলদের হাতে যায় এবং সবশেষে যায় মারাঠাদের হাতে। এইটা হচ্ছে একটা মন্দিরের অংশ, এটাকে বলা হয় ভারত মাতার মন্দির। দুর্গে ঢোকার আগে এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটা ভারতের দ্বিতীয় উচ্চতম মিনার। কুতুব মিনারের পরে এটা হচ্ছে দ্বিতীয় উচ্চতম মিনার। এই মিনারটি নির্মাণ করেছিলেন বাহমনি সুলতান বাহমন শাহ। এটি চাঁদ মিনার নামে খ্যাত। ধীরে ধীরে দুর্গের মেন দরজার দিকে এগিয়ে যাচ্ছি, চেষ্টা করব একদম ওপরে ওঠার। এই যে দুর্গটা, এর চারদিকে পরিখা দিয়ে ঘেরা ছিল এবং এই পরিখার মধ্যে কুমির ছেড়ে রাখা হতো। যখন শত্রুরা ঢুকতো তখন এই কুমির ভর্তি পরিখার মধ্যে তারা পড়ে যেত। এই যে পাশে যে ধ্বংসাবশেষ একটা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা জেলখানা। এখানে সম্রাট ঔরঙ্গজেব গোলকুন্ডার সুলতান তানা শাহকে বন্দি করে রেখেছিলেন। এই ব্রিজটা ছিল একটা চামড়ার ব্রিজ। যখন শত্রুরা ঢুকতো এই চামড়ার ব্রিজটা খুলে নেওয়া হতো এবং তারা এই কুমির ভর্তি পরিখার মধ্যে পড়ে যেত। এই দুর্গের দরজাগুলো কিন্তু দুর্ভেদ্য ছিল, খুব মোটা কাঠের দরজা এবং এগুলোর গায়ে ছুঁচালো লোহার ফলক লাগানো ছিল, কারণ তখনকার দিনে পাগলা হাতি দিয়ে এই দরজাগুলো ভাঙার চেষ্টা করা হতো। পাগলা হাতির গায়ে এই লোহার ফলকের আঘাত লাগতো এবং তারা তখন সেখান থেকে চলে যেত। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হবে। এই দুর্গটার আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু পথ হারিয়ে যাওয়ার ভয় আছে, কারণ দুর্গের মধ্যে অনেক ভুলভুলাইয়া ছিল। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে শত্রু ঢুকলে মাথা কেটে ফেলে দেওয়া হতো। অনেকটাই উঠে এসেছি, প্রায় দুর্গের অর্ধেকটা উঁচুতে চলে এসেছি। এটা হচ্ছে গণপতি বাপ্পার মন্দির। ইনি এই মন্দিরের পূজারী। এনার সঙ্গে অনেক গল্প করলাম। আরও অনেকটা পথ উঠতে হবে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছি। এই ওপরে দুর্গের মেন অংশটা দেখা যাচ্ছে। অনেকটাই উপরে উঠে এসেছি। কতটা উপরে এসেছি, নিচের চাঁদ মিনারকে কত ছোট লাগছে। এইটা হচ্ছে দুর্গের মেন অন্দরমহল। এখানটায় তখনকার রাজ পরিবারের লোকজন এখানে থাকতেন এবং বিভিন্ন সময় এখানে সভাও হতো, রাজাদের রাজসভাও এখানে বসতো। এইখানে একটা কামান রাখা আছে, এর নাম হচ্ছে কালাপাহাড় কামান। এই কামানটার বৈশিষ্ট্য হচ্ছে এই কামানটিকে 3 দিকে ঘোরানো যায়, কিন্তু কখনো দুর্গের দিকে এটাকে ঘোরানো যাবে না। এইবারে আমরা একদম সবচেয়ে ওপরে উঠব দুর্গের। এখানটায় রাখা আছে দুর্গা কামান।
একদম উপরে চলে এসেছি। এইটা হচ্ছে দুর্গা কামান। এটা সম্ভবত খলজি বা তুগলক আমলে এই কামানটা এখানে এনে রাখা হয়েছিল। নিচে চাঁদ মিনারকে অনেক ছোট লাগছে। ঔরঙ্গাবাদ শহরেও অনেকটা অংশ দেখা যাচ্ছে। এইবারে আমাদের ধীরে ধীরে নেমে যেতে হবে। ওঠার জন্য যতটা কষ্ট হয়েছিল, নামতে ততটা কষ্ট হবে না। এইবারে পরের স্পটে চলে এসেছি। এটা হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর। অত্যন্ত সাদামাটা কবর, কারণ তিনি চেয়েছিলেন তার কবরের জন্য যাতে বেশি খরচ করা না হয়। যিনি তার গুরু ছিলেন তারও সমাধি এখানে পাশেই রয়েছে। আস্তে আস্তে মুঘল সম্রাটের কবরের মধ্যে ঢুকবো। এটাই হচ্ছে তার সমাধি। ফুল রাখা আছে এবং একটা গাছও লাগানো আছে। আজকে শেষ স্পটে চলে এসেছি। এটা হচ্ছে ভদ্রা মারুতি টেম্পল। এটা ঔরঙ্গাবাদের একটা বিখ্যাত হনুমান মন্দির। এখানেও কিন্তু মোবাইল নিয়ে ভেতরে ঢোকা যায় না। এইভাবে আমরা ঔরঙ্গাবাদের বিভিন্ন স্পটগুলো ঘুরলাম। পরবর্তীকালে আরও অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব।